প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের ট্যাগিং এবং নেম কলিং এর রাজনীতি নিয়ে কিছু বলবো। বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি সহজে যাবে না। ট্যাগিং না করলে রাজনীতিতে কিছু বাকি থাকে না। রাজনৈতিক দলগুলোর কোনো আদর্শ নেই, দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে কোনো পরিকল্পনা নেই। সবাই শুধু যেভাবে সম্ভব ক্ষমতার ভাগ চায়। তো ক্ষমতা ভাগাভাগির এই কুটকচালে একজন আরেকজনকে, এক দল আরেক দলকে খারাপভাবে ডাকবে, এটাই স্বাভাবিক। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট আ ব্যাড নেম। মানে হলো, কাউকে হেয় করতে হলে, ধ্বংস করতে হলে আগে তার রেপুটেশন বা সুখ্যাতি নষ্ট করে ফেলতে হবে। তাহলে তার বা তাদের পক্ষে মানুষের নেগেটিভ পারসেপশন ওভারকাম করা কষ্টকর হয়ে পড়ে এবং তারা আক্রমণের শিকার হলে মানুষ আর কিছু মনে করে না। যেমন একটা ভালো কুকুরকে ধুম করে মেরে ফেলা বা ইউথ্যানাইজ করা যায় না। তার কোনো সমস্যা থাকলে তখন সেটা কুকুরের মালিকের জন্য মেনে নিতে সুবিধা হয়। মালিক তখন কুকুরটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে পারে। হাসিনার শাসনামলে শিবির ও জঙ্গি ট্যাগ দিয়ে অত্যাচার নির্যাতন করা হতো বলে শোনা যায়। কেউ সত্যিকারের জঙ্গি না হলেও তার শিক্ষা দীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, পোশাক, আচার আচরণ থেকেও দেখা গেল কেউ হয়তো জঙ্গি তকমা পেয়ে থাকতে পারেন। তো জামাত শিবিরকে রাজাকার, রাজাকারের বাচ্চা বলে ট্যাগিং করা নিয়েও বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। ট্যাগিং এর মাত্রা চরমে পৌঁছে যায় যখন 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ছাত্রছাত্রীরা ট্যাগিং এর কথাগুলোকে নিজেদের গায়ে টেনে নিয়ে সেটার গুরুত্ব কমাতে চেয়েছিলেন, নাকি আসলে রাজাকারের বাচ্চারা সে স্লোগান তুলেছিল, সেটা আজ আর জানা যাবে না। কিন্তু এরপর থেকে মানুষ ভেবেছিল বাংলাদেশে আর কাউকে কোনোদিন ট্যাগিং এর রাজনীতির শিকার হতে হবে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় পেলে অনেকেই ভেবেছিলেন এবারে মনে হয় ট্যাগিং এর রাজনীতি শেষ হলো। আসলে ট্যাগিং এর রাজনীতি শেষ হয়নি। ডাকসুর মাধ্যমে ট্যাগিং এর রাজনীতি যে শেষ হয়নি, বরং আরো পোক্ত হয়েছে, সেটা জামাত শিবির পাকিস্তানি ট্যাগ দেওয়া ম্যাগ মোল্লার বসুর 5,000 ভোট পাওয়া দেখে বলা যায়। সেজন্য বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি কখনো শেষ হবে না। অনেকেই মনে করেন আমি কে তুমি কে রাজাকার স্লোগানের পরে শিবিরকে শিবির বললে বা রাজাকার বললে সেটা ট্যাগিং হবে না, কারণ তারা সেটা নিজেরাই মেনে নিয়েছেন। সম্প্রতি ডাক্তার জাহিদুর রহমানকে অনলাইনে লাইভ শোতে নাস্তিক ট্যাগিং এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন করে ট্যাগিং এর রাজনীতি শুরু হলো। যিনি ট্যাগ দিয়েছেন তার ভাব দেখে মনে হলো, দেখেছো ডক্টর জাহিদকে কেমন দিয়ে দিলাম। তো লোকটা ট্যাগ দিয়ে আবার দাঁত কেলিয়ে হাসছিল। তা আওয়ামী লীগের সময় যদি ট্যাগ দেওয়া হয়, তাহলে এখন নাস্তিক ট্যাগ দেওয়া হচ্ছে। যারা জামাত শিবিরের সাথে নেই তারাই নাস্তিক। জামাত এখন বাংলাদেশের ইসলামের সোল এজেন্ট। এরা এখন হাফ প্যান্ট পরার জন্য গ্যাঞ্জাম করবে, কবর থেকে লাশ উঠিয়ে পড়াবে, যাকে খুশি নাস্তিক, শাতিমে রাসূল ইত্যাদি অপবাদ দিবে। পাকিস্তান বা আফগানিস্তানের কালচারেও এত জঘন্য ঘটনা ঘটে না, জামাত শিবিরের আন্ডারে সেরকম ঘটনা ঘটা সম্ভব। ট্যাগিং করা বাংলাদেশের মানুষের জন্য বড় বিনোদন। নাম বিকৃত করা খুবই নর্মাল প্র্যাকটিস। বাংলাদেশের যে কোনো নামের কয়েকটা বিকৃত রূপ আছে। আপনি যদি বড় লোক না হন বা বিখ্যাত না হন, তাহলে আপনাকে শুদ্ধ নামে কেউ ডাকবে না। বিখ্যাত হলেও আবার ট্রলের শিকার হতে হবে, কারণ ট্যাগিং করে আরেকজনকে পচানো বাংলাদেশের মানুষের পাস টাইম বা অবসর বিনোদন। ট্যাগিং এর ব্যাপারে অল অ্যানিমেলস আর ইকুয়াল, বাট সাম আর মোর ইকুয়ালস। বর্তমানে জামাত শিবিরকে ট্যাগিং করা যাবে না, কিন্তু তারা অন্যদের যা কিছু বলে পার পেয়ে যাবে। তো জামাত শিবির এতদিন সংস্কার, বিচারের রোডম্যাপ, পিআর ইত্যাদি নিয়েছিল, সেটাই ভালো ছিল। এখন শিবিরের জয়ের পরে এবং তাদের অবস্থান ভালো হচ্ছে এরকম একটা আশ্বাসের মধ্যে থেকে তাদের গ্লাভস আর অফ। তারা এখন রাজনৈতিক ট্যাগিং এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার খেলা শুরু করেছে। ভোট চুরি, জালিয়াতি, ভোট কেনাবেচা এসব কোনো কিছুতেই জামাত শিবির, বিএনপি বা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু নয়। অন্যরা এমনিতেই করে, কিন্তু জামাত শিবির ইসলামের নামে একই কাজ করে এবং ইসলামের লোক হয়েও বা ইসলামকে ব্যবহার করেও তারা আরেকজনকে ট্যাগিং করার মতো
খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেনি। থ্যাংক ইউ।